ওয়েলকাম ব্যাক টু দুতি ইনস্টিটিউট অনলাইন প্ল্যাটফর্ম। আমি আবার চলে এসেছি তোমাদের সুরভি ম্যাম। এর আগের দিন আমরা পড়েছিলাম, এর আগের লাস্ট আমরা পড়েছিলাম বায়োফর্টিফিকেশন, পড়েছিলাম সিঙ্গেল সেল প্রোটিন। তো আজ আমরা পড়বো মানব কল্যাণে অণুজীব, মানে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। তো সবার প্রথমেই আমরা জানি যে অণুজীব কি। অণুজীবটা কি? অণুজীব আমরা নামেই বুঝতে পারছি, অণুজীব মানে অণু, একদম সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। সেটা হচ্ছে আমাদের কি অণুজীব, যে সমস্ত অর্গানিজমকে আমরা কি খালি চোখে দেখতে পারি না, যাদেরকে মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়, সেই 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 অর্গানিজমগুলো, সেই ইন্ডিভিজুয়ালগুলোই হচ্ছে অণুজীব। আচ্ছা, তো এই অণুজীব তারপরের লেখাটাই আছে মাইক্রোবায়োলজি। দেখো লজি, এর আগে আমরা পড়েছি কোনো কিছুর পেছনে লজি থাকলে কি সেটা সম্পর্কে পড়াশোনা বোঝায়, সেটা সম্পর্কে স্টাডি করা বোঝায়। তার মানে কি মাইক্রোবায়োলজি। এই অণুজীবকে কি বলে? মাইক্রোবস। অণুজীবকে কি বলে? এই অণুজীবকে বলে হচ্ছে মাইক্রোবস। অণুজীবকে বলে হচ্ছে মাইক্রোবস। অণুজীব হচ্ছে কি মাইক্রোবস। তাহলে এই মাইক্রোব নিয়ে যে পড়াশোনা, যে স্টাডি, এই অণুজীবদের নিয়ে যে পড়াশোনা, যে স্টাডি, সেটাই হচ্ছে কি মাইক্রোবায়োলজি, সেটাই হচ্ছে মাইক্রোবায়োলজি। তো এই মাইক্রোবায়োলজির জনককে, ফাদার অফ মাইক্রোবায়োলজি কে? ফাদার অফ মাইক্রোবায়োলজি হচ্ছে, ফাদার অফ মাইক্রোবায়োলজি কে? অ্যান্টনি ভ্যান লিউয়েনহক। অ্যান্টনি ভ্যান এই ফাদার অফ মাইক্রোবায়োলজি হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক। তাহলে এই আচ্ছা, তাহলে অণুজীব তো আমরা বুঝলাম, মাইক্রোবস মানে অণুজীব বুঝলাম, মাইক্রোবায়োলজি বুঝলাম, এর জনককে প্রথমকে মানে প্রবর্তন করে সেটা বুঝলাম। তো এই কিছু এক্সাম্পল কি অণুজীবের, মাইক্রোজের? তোমরা সবাই জানো, কি জানো? পেনিসিলিয়াম। বাংলাতে লিখি পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম আছে কি ইস্ট, যেগুলো আমরা কি দৈনন্দিন দিনে পড়ে থাকি, ইস্ট, পেনিসিলিয়াম। আর কি আছে? রাইজোবিয়াম। এগুলো কি ব্যাকটেরিয়া, সেগুলো হচ্ছে কি আমাদের এক একটা করে অণুজীব। আমরা দেখবো কোন অণুজীব কি কাজে আমাদের লাগে। তো এরপরেই আসবো মাইক্রোবস, যেটা আমাদের যেটা আজকে মানে আমাদের মেইন জিনিস আজকের পড়ার, সেটা হচ্ছে কি মাইক্রোবস ইন হাউস হোল্ড ফুড প্রোডাকশন। মানে হচ্ছে কি খাদ্য সামগ্রী উৎপাদনে আমাদের মাইক্রোবসটা কি কি কাজে লাগে। খাদ্য সামগ্রী উৎপাদনে মানে কি বাড়িতে আমরা যে নিত্যদিনে আমরা যে ধরনের খাবারগুলো খাই, সেগুলো কোন কোন খাবার প্রোডাকশনে কি কি মাইক্রোবস আমাদের কাজে লাগে, সেটা আমরা দেখবো। ফার্স্টেই আমাদের মাথায় কি আসে? দই। দুধ থেকে আমাদের যে দই তৈরি করি, তো দুধ থেকে দই তৈরি হতে আমাদের কোন ব্যাকটেরিয়া লাগে? আমাদের ব্যাকটেরিয়ার প্রয়োজন। কোন ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস। আমাদের কি ল্যাক্টোব্যাসিলাস এসপি। কোন ব্যাকটেরিয়ার প্রয়োজন আমাদের? ল্যাক্টোব্যাসিলাস। আর কোন ব্যাকটেরিয়া লাগে আমাদের? ল্যাক্টোব্যাসিলাস বা আমাদের আর কি লাগে? ল্যাক্টোব্যাসিলাস বা আমাদের হচ্ছে আর লাগে ল্যাক্টোব্যাসিলাস বা কি লাগে? স্টেপ্টোকক্কাস। তো দুধ থেকে দই তৈরিতে আমাদের লাগে ল্যাক্টোবেসিস। সবাই আমরা জানি, বাড়িতে মা জেঠিমা সবাইকে আমরা দেখেছি দুধ থেকে বাড়িতে কি করে দই তৈরি করে। তো সেটা আমরা জানি। তো দুধ থেকে দই তৈরি করতে আমাদের এগুলো আমাদের মনে রাখতে হবে। বেসিক্যালি এই হচ্ছে ইউনিট, মানে এই চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে তোমাদের মনে রাখার জিনিস, তোমাদের মুখস্থ করার জিনিস। কারণ এখানে বোঝার বা ওরকম টেকনিক্যাল সেই ব্যাপারটা কিছু নেই। শুধু তোমাদের মনে রাখতে হবে যে কোন মাইক্রোবস কি কাজে লাগছে, আমাদের কেন লাগছে, সেটা দিয়ে আমরা কি করছি, কোনটা খাদ্য তৈরিতে লাগছে, কোনটা ইন্ডাস্ট্রির কাজে লাগছে, আবার কোনটা ওষুধ তৈরিতে লাগছে, বা কোনটা সার হিসেবে ব্যবহার হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের জাস্ট মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো দুধ থেকে দই তৈরিতে আমাদের লাগে হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাসের একটা স্পেসিস বলি, ল্যাক্টোব্যাসিলাস লেটিস। এটা হচ্ছে দুধ থেকে আমাদের দই তৈরিতে সাহায্য করে। আমরা এটা সবাই জানি যে কি করে তৈরি হয়, বাড়িতে সবাই আমরা পড়েছি। তারপরে আছে পনির উৎপাদন। তো পনির পনির তৈরি করতে দুধ থেকে পনির হয়। তো আমরা কি দেখেছি বাড়িতে তৈরি করতে কি দুধটাকে প্রথমে আমরা ফুটিয়ে নিই, তারপর সেটার মধ্যে আমরা কোন ব্যাকটেরিয়া পনির উৎপাদন করতে লাগে আমাদের? দুধ থেকে দই না, দুধ থেকে পনির তৈরি করতে আমাদের লাগে স্টেপ্টোকক্কাস। আমাদের লাগে স্টেপ্টোকক্কাস।
দুধ থেকে দই তৈরি না, পনির তৈরি করতে আমাদের লাগে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। তার মানে কি, আমরা কি করি, এই যে দুধটা ফুটিয়ে নিই, ফোটানোর পরে আমরা সেটাতে ফোটানোর পর সেটাকে ঠান্ডা করি, ঠান্ডা করার পর আমরা সেটা হচ্ছে সেটার মধ্যে সেই ব্যাকটেরিয়াটা দিয়ে দিই। ব্যাকটেরিয়া দেওয়ার পর আমরা কি করি, সেটাকে আমরা আবার আমরা ফুটাই কততে, 50 ডিগ্রি, নিয়ার অ্যাবাউট 50 ডিগ্রি সেলসিয়াসে আমরা সেটাকে আবার ফুটিয়ে নিই। তারপর সেটা যখন মানে কি ছাপড়া ছাপড়া হয়ে যায়, ছানা ছানা আমরা দেখতে পাই, তখন আমরা সেটাকে কি করি, এই যে সেটাকে আমরা এই যে ছানা ছানা দেখতে পাই, তখন সেটাকে আমরা কি ছেঁকে তুলি, তারপর কাপড়ে বা কোথাও বেঁধে জলটাকে ফেলে দিই। আর এই যে জলটা আমরা ফেলে দিচ্ছি, এই যে জলটা যেটাকে আমরা থাকছি, সেটা দিয়ে কিন্তু আমরা ফার্দার আবার পরের বার আমরা কিন্তু আবার স্ট্রেপ্টোকক্কাসের পরিবর্তে আমরা সেই জলটা দিয়েও কিন্তু আবার ছানা তৈরি করতে পারি, পনির তৈরি করতে পারি। সেম ভাবে কিন্তু আমরা দই, এই যে এর আগেতে দই ছিল, আমরা যদি একটুখানি দই, প্রথমবার আমরা ল্যাক্টোব্যাসিলাস দিয়ে দুধ থেকে দই তৈরি করলাম, তারপর আমরা যদি সেই দইটাকে উঠিয়ে রাখি, এবং সেই যদি দইটাকে আমরা উঠিয়ে রাখি, তারপর আমরা যদি সেই দইটাকে উঠিয়ে রাখি, সেই দই দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আবার দুধ থেকে দই তৈরি করতে পারবো। তো এই গেল আমাদের পনির তৈরি। তারপর আমরা দেখব রুটি। রুটি মানে এখানে পাউরুটি বা ব্রেড। ব্রেড কিসের থেকে তৈরি হয়, বেকারস ইস্ট বা বা হচ্ছে বেকারস ইস্ট বা স্যাকারোমাইসিস। কি করা হয়, প্রথমে স্যাকারোমাইসিস, স্যাকারোমাইসিসে কি বলা হয়, স্যাকারোমাইসিসকে বলা হয় বেকারস ইস্ট। স্যাকারোমাইসিসকে বলা হয় বেকারস ইস্ট। তাহলে এই রুটি তৈরিতে আমাদের কোন ব্যাকটেরিয়া লাগে, রুটি তৈরিতে আমাদের লাগে স্যাকারোমাইসিস। তো কি করা হয়, প্রথমে আমাদের আটা বা ময়দার আমরা একটা ডো বানাই, সেটাতে আমরা কি করি, এই স্যাকারোমাইসিসটা দিয়ে দিই। দেওয়ার পরে আমরা ওকে কিছুক্ষণ, স্যাকারোমাইসিসটা দেওয়ার পরে আমরা সেটাকে রেখে দিই। রেখে দেওয়ার পর রেখে দিলে কি হয়, এই যে আটা বা ময়দার যে ডোটা, সেটা থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। কে রিলিজ করে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। কার্বন ডাইঅক্সাইড রিলিজ করার ফলে কি হয়, এই যে ডোটা, সেটা আস্তে আস্তে ফুলতে থাকে, ফুলে ওঠে, আরো বেশি নরম হয়, স্পঞ্জি হয়। যার জন্য কি হয়, আমাদের এই বেকারির রুটিগুলো বা ব্রেড, পাউরুটি, এই টাইপের জিনিসগুলো এত বেশি স্পঞ্জি বা নরম হয়। তো রুটি তৈরিতে কোন ব্যাকটেরিয়া লাগে আমাদের, স্যাকারোমাইসিস। আচ্ছা, তারপর আছে কাসুন্দি। কাসুন্দি আমরা সবাই বাড়িতে জানি। কাসুন্দি আমরা কি দিয়ে তৈরি হয়, কাসুন্দি মেইনলি সর্ষে, কাঁচা আম, সর্ষের তেল, আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই ধরনের মানে বাড়ির উপকরণ দিয়ে মেইনলি সর্ষে। তো সেটাতে শুধু শুধু সর্ষে বেটে থাকলে তো কাসুন্দি হবে না, নষ্ট হয়ে যাবে। কাসুন্দি তৈরিতে আমাদের কি লাগে, ল্যাক্টোব্যাসিলাস, আর লাগে কি লিউকোনস্টক। কি লাগে আমাদের কাসুন্দি তৈরিতে, আমাদের লাগে ল্যাক্টোব্যাসিলাস, আর আমাদের কি লাগে, লিউকোনস্টক। তো আমাদের কি লাগে, ল্যাক্টোব্যাসিলাস আর লাগে লিউকোনস্টক। কাসুন্দি তৈরিতে আমাদের এই দুটো ব্যাকটেরিয়া লাগে। এরপর দেখবো হচ্ছে কি ধোসা, ইডলি, আমাদের সাউথ ইন্ডিয়ান ডিশ। কি ধোসা বা ইডলি কি দিয়ে তৈরি হয়, 1:1 রেশিওতে কি লাগে, বিউলির ডাল, আর কি লাগে, বিউলির ডাল, আর লাগে চাল, বিউলির ডাল ইস্টু চাল। তো এই ইডলি বা ধোসা তৈরির জন্য আমাদের বিউলির ডাল লাগে, চাল লাগে, আর কি লাগে, একটা ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া লাগে, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। কোন ব্যাকটেরিয়া লাগে, স্ট্রেপ্টোকক্কাস। তোমাদের এগুলো মনে রাখতে হবে। তো প্রথমে কি করা হয়, চাল ডাল সেটাকে নর্মাল ভাবে ভিজিয়ে রাখা হয়, তারপর সেটাকে গুঁড়ো করা হয়। তারপর কি হয়, এই ব্যাকটেরিয়াটা সেখানে দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়ার পর সেটা ওয়েট করা হয়, মোটামুটি 5 থেকে 7 ঘন্টা সেটা ঢেকে রেখে ওয়েট করা হয়। তারপরে সেটাকে আমরা কি করি, ইডলি বা ধোসা বা অন্যান্য যে কোনো খাবার তৈরিতে আমরা সেটাকে ব্যবহার করি। তারপরে আছে আমাদের কি জিলিপি, আমাদের একটা
ফেভারিট খাবার। জিলিপি তৈরিতেও আমাদের কি লাগে? স্টেপ্টোকক্কাস। জিলিপি তৈরিতেও আমাদের কি লাগে? স্টেপ্টোকক্কাস, এই ব্যাকটেরিয়াটা লাগে। কারণ হচ্ছে কি, জিলিপিতে যদি এটা না দেওয়া হয় তাহলে কি হয়, জিলিপি ফুলে ওঠে না, জিলিপিটা এরকম টেস্টি হয় না খেতে। তো তারপরে আমাদের আছে তাড়ি, বা যেটাকে আমরা কি বলি, টডি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্ক। সেটা বাড়িতেই বানানো হয়। কিরকম ভাবে? খেজুর বা তালের রস থেকে বানানো হয়। খেজুর বা তালের রস, তার মধ্যে কি দেওয়া হয়? ল্যাক্টোব্যাসিলাস বা ইস্ট। ল্যাক্টোব্যাসিলাস দেওয়া হয় বা কি দেওয়া হয়? ইস্ট দেওয়া হয়। ল্যাক্টোব্যাসিলাস বা ইস্ট, ল্যাক্টোব্যাসিলাস বা ইস্ট দেওয়া হয়। কি করা হয় এটাকে? প্রথমে খেজুর বা তালের রসকে যেভাবে যেভাবে হচ্ছে গ্রামে খেজুরের রস পাওয়া হয়, গাছ কেটে খাঁজ করে করে রস, যেটা হাঁড়িতে করে রস নেওয়া হয় শীতের দিনেই, তো শীত আসছে। তো কি হয়, সেটাকে প্রথমে এভাবে নিচে নামানো হয় রসটাকে, তারপর সেটাকে সেটার মধ্যে এই যে ল্যাক্টোব্যাসিলাস বা ইস্ট দিয়ে সেটাকে ঢেকে রাখা হয় মোটামুটি 1 থেকে 1.5 দিন বা 1 থেকে 2 দিন পর্যন্ত রেখে দেওয়া হয়। তারপর সেটাকে আমরা খাই অ্যাজ এ কি, অ্যাজ এ টোডি বা তাড়ি হিসেবে খাই। বা এই যে যদি ল্যাক্টোব্যাসিলাস ইস্ট না থাকে, অনেক সময় কি হয়, অনেক সময় বাড়িতে যারা বানায় তারা কি করে, অনেক সময় আমাদের যে বাসি ভাত থাকে সেই ভাতও কিন্তু দিয়ে দেওয়া হয়। বাসি ভাত দিলেও কিন্তু এই ইয়ে থেকে ল্যাক্টোব্যাসিলাস বা ইস্টের কাজটা কিন্তু সেখান থেকে হয়ে যায়। আচ্ছা, তো এখানে কিছু উৎপাদিত খাদ্যবস্তু, তার মানে কোথা থেকে সেইটা তৈরি হয়, আর সেই সংশ্লিষ্ট অণুজীব বা সংশ্লিষ্ট মাইক্রোবস কি কি, তার একটা আমি লিস্ট দিয়ে দিয়েছি। তোমরা এটা মনে রাখবে, এটা পড়ে নেবে। কারণ এই যে সয়া সস কোথা থেকে পাওয়া হয়? সয়াবিন বা গম। এর হচ্ছে সংশ্লিষ্ট মাইক্রোব বা সংশ্লিষ্ট অণুজীব কি? অ্যাসপারজিলাস ওরেইজি। অ্যাসপারজিলাস ওরেইজি। দেখো সবগুলো নাম কিন্তু ইটালিক্সে করা আছে, কারণ হচ্ছে কি, সবগুলোই হচ্ছে সায়েন্টিফিক নেম। এই যে টোফু, একটা জাপানি, টোফুটা কি একটা জাপানিজ রেসিপি। সেটা হচ্ছে কি সয়াবিন থেকে তৈরি হয়। সেটা হচ্ছে কি ওরাইজা বা মিউকর, এই ধরনের মাইক্রোবস কিন্তু হেল্প করে এটা তৈরি করতে। এই যে আমরা যে এত খাই তন্দুরি রুটি, কুলচা, নান, সেগুলোও কিন্তু আমাদের মাইক্রোব্যাকটেরিয়ার হেল্পেই কিন্তু সেগুলো তৈরি হয়। সেগুলো কি স্যাকারোমাইসিস সেরিভিসি। কি ব্যাকটেরিয়ার নাম কি? স্যাকারোমাইসিস সেরিভিসি। এই যে ফিশ সস, আমরা যে সস খাই ফিশ সস, সেগুলো হচ্ছে কি ব্যাসিলাস। তো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে মাখন, আমরা যে মাখন খাই সেটা হচ্ছে কোথা থেকে? স্টেপ্টোকক্কাস, লিউকোনোস্টক, এই ধরনের ব্যাকটেরিয়া গুলো দিয়ে কিন্তু আমরা সেগুলো তৈরি করি। আচ্ছা, তো এবার আমরা আসি মাইক্রোবস ইন হাউসহোল্ড ফুড প্রোডাকশন। তো হয়ে গেল, মানে খাদ্য সামগ্রী উৎপাদনে মাইক্রোবসের কোথায় কি কি ভূমিকা আছে সেগুলো আমরা দেখলাম। এবার আমরা দেখব মাইক্রোবস মানে অণুজীবগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে কি কি হেল্প করছে, মানে কোন কোন শিল্পে সেগুলো কিভাবে কিভাবে সাহায্য করছে। তো ফার্স্টেই আমরা আসবো চর্মশিল্পে। চর্মশিল্পে, চামড়া শিল্পে মানে লেদার ইন্ডাস্ট্রিতে কি করা হয়? ট্যানিং। ট্যানিং একটা ইম্পর্টেন্ট। ট্যানিং, ট্যানিংটা কি জিনিস? যদি এটা নর্মাল হতো ট্যানিং, তাহলে তাহলে আমরা বুঝতাম যে আমাদের যে স্কিনে ট্যান পড়ে সেই ট্যানিং এর কথা বলছি, সেই ট্যান রিমুভ করার প্রসেসকে বলছি। কিন্তু না, এটা এই ট্যানিং মানে হচ্ছে, এই ট্যানিং কি? ট্যানিং হচ্ছে এই যে লেদার গুলো থাকে, যে পশুর যে চামড়াগুলো থাকে, সেইগুলো তো কাঁচা অবস্থা থাকে। তো সেগুলোর মধ্যে অনেক ইনফেকশন বা অনেক মানে খারাপ ব্যাকটেরিয়া বা তাদের গ্রো করার চান্সেস অনেক বেশি হয়, যার জন্য কি সেই লেদারগুলোর মূল্যটা কমে যায়। লেদারগুলো মানে ইউজ করার উপযুক্ত হয়ে ওঠে না। তাই জন্য কি হয়, সেটাকে ট্যানিং করা হয়। ট্যানিং একটা প্রসেস, যেই প্রসেসের মধ্যে কি হয়, সেই লেদারগুলোকে শুকোনো হয়, মানে কাঁচা চামড়াগুলোকে ড্রাই করা হয়। তো সেই ড্রাই করতে কিন্তু মাইক্রোবস আমাদের একদম অনেক বেশি হেল্প করে। সেই কি কি মাইক্রোবস? ব্যাসিলাস সাবটিলিস, স্টেপ্টোমাইসি স্টেপ্টোমাইসিটিস, আর কি সিউডোমোনাস, তারপর অ্যাসপারজিলাস আর স্টেপ্টোকক্কাস। এই যে 4-5টা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের লেদার ইন্ডাস্ট্রিতে খুব বেশি পরিমাণে সাহায্য করে। আর আর কি করতে? ট্যানিং করতে। আর কি করতে? পশুর লোম তুলতে।
পশু চর্মের লোম তুলতেও কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো সাহায্য করে। তারপর দেখি মদ্য শিল্পে অ্যালকোহল তৈরিতেও আমাদের মাইক্রোব্যাকটেরিয়া লাগে, কারণ আমরা একটু আগেই দেখলাম হাউস হোল্ড ফুড প্রোডাকশনেই দেখলাম যে হচ্ছে কি তারি বা টোডি তৈরিতে কিন্তু আমাদের ইস্ট, ল্যাক্টোব্যাসিলাস এই ধরনের ব্যাকটেরিয়াল স্পিসিস গুলো কিন্তু লাগছে। তো মদ্য শিল্পে কি কি লাগছে? অ্যালকোহল তৈরি করতে কি লাগছে? সার্সিনা ভেন্ট্রিকিউলি, এটা হচ্ছে এটা এই ব্যাকটেরিয়াটা কি করতে লাগে? এই মাইক্রোবসটা বিয়ার, ওয়াইন এগুলো তৈরিতে লাগছে। আর কি লাগছে? জাইমোমোনাস মোবিলিস, এগুলো হচ্ছে কি হুইস্কি, রাম এই ধরনের অ্যালকোহল তৈরিতে লাগছে। আর কি লাগছে? ল্যাক্টোব্যাসিলাস, যেটা সাকি। এই যে অ্যালকোহলিক ইন্ডাস্ট্রিতেও, এই যে মদ শিল্পে বা মদ্য শিল্পে, এখানেও কিন্তু আমাদের হচ্ছে অণুজীবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে কি ওষুধ তৈরিতে, ওষুধ উৎপাদনে কিন্তু আমাদের সব থেকে বেশি কাজে লাগে এই হচ্ছে মাইক্রোবস। ওষুধ শিল্পে বা ওষুধ তৈরিতে আমাদের সব থেকে বেশি কাজে লাগছে হচ্ছে এই অণুজীব বা মাইক্রোবস। তো এই ওষুধের কথা বলতেই ফার্স্টেই বলি, এই যে এনাকে তোমরা হয়তো সবাই চিনবে। এনার নাম কি? এনার নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। কি করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং কি করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে 1929 খ্রিস্টাব্দে কি করেছিলেন? 1929 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কি করেছেন? পেনিসিলিয়াম নোটেটাম নামক একটা ছত্রাক থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক উৎপন্ন করেছেন। কোথা থেকে? পেনিসিলিয়াম নোটেটাম। পেনিসিলিয়াম নোটেটাম থেকে কি করেছেন? পেনিসিলিন। উৎপাদিত দ্রব্য কি? পেনিসিলিন। উৎপাদিত দ্রব্য হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিন নামক একটা অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন। ফার্স্ট তিনি প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন। তো আচ্ছা, অ্যান্টিবায়োটিক তো তৈরি, অ্যান্টিবায়োটিকটা কি জিনিস? অ্যান্টিবায়োটিক মানে কি? আমাদের হচ্ছে মাইক্রোবস বা আমাদের কি রোগ সৃষ্টি করে যেসব জার্মস, যেসব জীবাণু, তাদের বিরুদ্ধে আমাদের বডির ইমিউন সিস্টেমকে কি করা? ইমিউন সিস্টেমকে উত্তেজিত করা বা ইমিউন সিস্টেমের মধ্যে সেই রেসপন্সটা ক্রিয়েট করা, সেটাই হচ্ছে কি অ্যান্টিবায়োটিকের কাজ। মানে রোগ সৃষ্টিকারী অণুজীবদের ধ্বংস করে যে সমস্ত ওষুধ, সেটাই হচ্ছে আমাদের কাছে কি অ্যান্টিবায়োটিক। রোগ সৃষ্টিকারী অণুজীবদের ধ্বংস করে দেবে, সেটাই আমাদের অ্যান্টিবায়োটিক। তো এই অ্যান্টিবায়োটিক কিন্তু আবার দু রকমের। কি কি? ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আর হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তো এই ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মধ্যে কি? ন্যারো স্পেকট্রাম মানে কি? ন্যারো মানে খুব ছোট, মানে একটা পার্টিকুলার অ্যান্টিবায়োটিক একটা নির্দিষ্ট রোগের জন্যই কাজ করবে বা নির্দিষ্ট একটা জীবাণুর স্পিসিসকেই ধ্বংস করবে। একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম, আর একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম। ন্যারো স্পেকট্রাম মানে বুঝতে পারছো, ন্যারো খুব ছোট, মানে খুব ছোট ইন দ্য সেন্স একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক একটা নির্দিষ্ট জার্মসের আগেন্স্টেই কাজ করবে বা নির্দিষ্ট জীবাণুর একটা স্পিসিসের উপরই কাজ করবে, সেটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম। তো এই ন্যারো স্পেকট্রাম আর হচ্ছে কি ব্রড স্পেকট্রাম। ন্যারো স্পেকট্রামের এক্সাম্পল হচ্ছে স্টেপ্টোমাইসিন। ন্যারো এটার এক্সাম্পল হচ্ছে স্টেপ্টোমাইসিন। আচ্ছা, আর ব্রড স্পেকট্রাম কি? মানে একটা অ্যান্টিবায়োটিকটা নির্দিষ্ট, কিন্তু সেটা কি ভ্যারাইটি, মানে অনেকগুলো স্পিসিস ভ্যারাইটির উপর আক্রমণ করছে বা অনেকগুলো স্পিসিস ভ্যারাইটির উপর কাজ করছে। এটার এক্সাম্পল হচ্ছে কি নিওমাইসিন। নিওমাইসিন। তাহলে তোমাদের এই নামগুলো, এই টার্মগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কোনটা ব্রড স্পেকট্রাম, কোনটা ন্যারো স্পেকট্রাম, বা অ্যান্টিবায়োটিক কি কি টাইপের হতে পারে, বা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রথম কে হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রথম কে আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে সেই প্রথম অ্যান্টিবায়োটিকটার কি নাম, উৎপাদিত দ্রব্যটার কি নাম, সেই অ্যান্টিবায়োটিকটা
কোথা থেকে এসেছিল, সেটা কি, সেটা হচ্ছে শৈবাল না ছত্রাক নাকি না ব্যাকটেরিয়া না ভাইরাস, সেটা কি, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো এই টার্মগুলো তোমাদেরকে এই চ্যাপ্টার মেইনলি মনে রাখার জিনিস, তো এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এরপরেই আমরা দেখব হচ্ছে, আচ্ছা, তো এই হচ্ছে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো তাদের থেকে কি কি ভ্যাকসিন বা কি কি অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন কি কি উৎপন্ন করা হয়েছে। স্টেপটোমাইসিন থেকে স্টেপটোমাইসিস গ্রিসিয়াস, এটা একটা ভ্যাকসিন। ক্লোরামফেনিল থেকে হচ্ছে স্টেপটোমাইসিস ভেনেজুয়েলি। তারপর কি ব্যাসিট্রাসিন থেকে ব্যাসিলাস সাবটিলিস, এরিথ্রোমাইসিন থেকে স্টেপটোমাইসিন এইথ্রিয়াসিস বা এরিথ্রাস, এই ভ্যাকসিনগুলো উৎপন্ন করা হয়েছে। আচ্ছা, এই একটা ছবি, এটা কিসের, এটা হচ্ছে ফার্মেন্টার, এটা একটা ফার্মেন্টার। এটা একটা ফার্মেন্টার, এটা কি কাজে ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় এই ফার্মেন্টারটা কি কাজে ব্যবহার করা হয়, ফার্মেন্টারটা ব্যবহার করা হয় মানে ব্যবসার ক্ষেত্রে, কি কি ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিক তৈরিতে, আরো বেশি বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক প্রডিউস করতে এই ফার্মেন্টারটাকে আমরা ইউজ করি। কি করি আমরা, অ্যান্টিবায়োটিক বেশি বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক উৎপাদন করতে এই একটা ফার্মেন্টার আমরা ব্যবহার করি। এই ফার্মেন্টারে কি হয়, ফার্মেন্টারে একটা কালচার মিডিয়াম আছে, এই ফার্মেন্টারের ভেতরে একটা কি আছে, কালচার মিডিয়াম আছে। সেই কালচার মিডিয়ামটা কি হয়, একটা কালচার মিডিয়াম আছে, সেই কালচার মিডিয়ামটার মধ্যে আমরা বাইরের আমাদের যে অ্যান্টিবায়োটিকটা বেশি প্রয়োজন, সেই যে মাইক্রোবসটা বা যে অ্যান্টিবায়োটিকটা আমাদের বেশি প্রয়োজন, সেটা আমরা এই কালচার মিডিয়ামে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা কি করবো, সেটা টেম্পারেচার, পিএইচ, অক্সিজেন সরবরাহ ঠিকঠাক হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। তো এটা এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। তো সেখানে আমরা টেম্পারেচার বলতে গেলে আমাদের 24 থেকে 27 টেম্পারেচার আমাদের মাথায় রাখতে হবে। 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটা আমাদেরকে মেনটেন করতে হবে। আর কি মেনটেন করতে হবে, পিএইচ মেনটেন করতে হবে, পিএইচ আর অক্সিজেন লেভেল। তো এই জিনিসগুলো আমরা এই ফার্মেন্টারটার মধ্যে ঠিকঠাক পাচ্ছি কিনা সেটা আমরা খেয়াল করব। তারপর আমরা কি করব, সেটাকে সেন্ট্রিফিউজ করব। না, তারপর হচ্ছে কালচার মিডিয়ামে আমরা সেটা দিয়ে দিলাম, তাহলে কি হবে, সেই অ্যান্টিবায়োটিকটা বা সেই মাইক্রোবসটা যেটা থেকে আমরা অ্যান্টিবায়োটিক পাবো, সেটা কি হবে, গ্রো করতে থাকবে। কারণ ওর ঠিকঠাক টেম্পারেচার আছে, নির্দিষ্ট পিএইচ আছে, অক্সিজেন পাচ্ছে, তো গ্রো করবে। গ্রো করে কি হবে, একটা থকথকে থকথকে একটা কেলাস তৈরি করবে। এবার তারপর আমরা সেটাকে কি করব, ফার্দার আমরা সেটাকে সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করলে কি হবে, সেটাকে আমরা সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করলে সেই মাইক্রোবসগুলো থেকে অ্যান্টিবায়োটিকগুলোকে আমরা আলাদা করে দিলাম, সেই কেলাসটা থেকে আমরা অ্যান্টিবায়োটিকগুলোকে নিষ্কাশন করলাম। তো এটা হচ্ছে আমাদের এই ফার্মেন্টার, মানে এটা আমাদের বাণিজ্যিক কাজে খুব সাহায্য করে। এটা দিয়ে আমরা আরো বেশি বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক, মাইক্রোবস থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারি। আচ্ছা, এই তো গেল আমাদের হচ্ছে ফার্মেন্টার, গেল ওষুধ উৎপাদনে গেল। এরপর আমরা দেখব স্টেরয়েড। কি কি স্টেরয়েড আমরা তৈরি করতে পারি মাইক্রোবস থেকে। মাইক্রোবস থেকে কি কি স্টেরয়েড হতে পারে, মাইক্রোবস থেকে স্টেরয়েড হতে পারে কি কি, এই যে 19 নর টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন একটা স্টেরয়েড হরমোন। তো এটার মধ্যে আমি যদি সিউডোমোনাস টেস্টোস্টেরনি বলে একটা মাইক্রোবস দিই, সিউডোমোনাস টেস্টোস্টেরনি বলে যদি একটা মাইক্রোবস দিই, তাহলে সেখান থেকে আমি কি করব, এই সিউডোমোনাস টেস্টোস্টেরনির সাহায্যে আমি 19 নর টেস্টোস্টেরন থেকে ইস্ট্রাডিওল আর ইস্ট্রোন, এই দুটো টেস্টোস্টেরন হরমোন আমরা পাবো। ঠিক সেরকম ভাবে প্রোজেস্টেরন থেকে আমি যদি হাইড্রক্সি প্রোজেস্টেরন বলে একটা সরি, এটা একটু গন্ডগোল হয়ে গেছে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে। প্রোজেস্টেরনটাকে যদি আমি রাইজোপাস নাইগ্রিক্যান্স এই একটা যদি মাইক্রোবস যদি দিই, তাহলে সেখান থেকে আমি কি পাবো, হাইড্রক্সি প্রোজেস্টেরন পাবো। আচ্ছা, সেম ভাবে অ্যান্ড্রোস্টেনিডিয়ন থেকে ডিয়নকে যদি আমি ইস্ট দ্বারা যদি আমি জারিত করি, বা ইস্ট দিয়ে আমি যদি মাইক্রো ইস্ট যদি দিই, তাহলে সেখান থেকে আমি কি পাবো, আবার টেস্টোস্টেরন পাবো। তো আমাকে এগুলো জাস্ট মনে রাখতে হবে যে কোথা থেকে কোন মাইক্রোবসটা দিলে আমি কোন টেস্টোস্টেরন হরমোনটা পাচ্ছি, কিসের মধ্যে কি দিলে আমি কি পাচ্ছি, সেটা আমাকে মাথায় রাখতে হবে। তো এই চ্যাপ্টারটা মেইনলি পড়ার, মানে মেইনলি মনে রাখার বা মেইনলি মুখস্থ করার। স্টেরয়েড গেল, এরপর আসবে আমাদেরকে ভ্যাকসিন। তো ভ্যাকসিন
ভ্যাকসিন, ভ্যাকসিন আমরা কোথা থেকে, ভ্যাকসিন হচ্ছে কি কলেরার ভ্যাকসিন, এগুলো আমরা জানি। কলেরার ভ্যাকসিন আমরা কোথা থেকে পাই? ভিব্রিও কলেরি থেকে পাই। যক্ষার ভ্যাকসিন কোথা থেকে পাই? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা একটা ব্যাকটেরিয়া, এটার থেকে পাই। প্লেগ এর ভ্যাকসিন কি কোথা থেকে পাই? ইয়াসিনিয়া পেস্টিস, এটা একটা এই একটা মাইক্রোব, এখান থেকে পাই। হুপিং কাশি, হুপিং কাশি কি পার্টুয়েসিস, পার্টুসিস ব্যাকটেরিয়া থেকে আমরা হুপিং কাশির ভ্যাকসিন পাই। আর কি হিমোফিলিস মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এটা এইখান থেকে আমরা এই মাইক্রোবস গুলো, এগুলো হচ্ছে সব মাইক্রোবস, এই মাইক্রোবস গুলো থেকে আমরা এই রোগের ভ্যাকসিন গুলো পাই। তো এবার আমরা আসবো ভিটামিন। স্টেরয়েড হলো, ভ্যাকসিন হলো, এবার আসবো ভিটামিন। কোন কোন মাইক্রোবস থেকে আমরা ভিটামিন পাই? নর্মাল ভিটামিন, ভিটামিন সি, ভিটামিন সি আমরা নর্মালি তো ভিটামিন সি আমরা নর্মাল কোথা থেকে পাই? টক জাতীয় খাবার বা সমস্ত ফল, এই সমস্ত এই জায়গাগুলো থেকে আমরা কিন্তু ভিটামিন সি পাই। আচ্ছা, আর কোথা থেকে পাই? গ্লুকানোব্যাক্টার, এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা থেকে আমরা কিন্তু ভিটামিন সি পাই। ভিটামিন সি এই ব্যাকটেরিয়া মানে এই মাইক্রোবস থেকে পাই। আর কোথা থেকে? সিউডোমোনাস, সিউডোমোনাস থেকে কি পাই? ভিটামিন বি12। ভিটামিন বি12 এর সোর্স কি? ন্যাচারাল সোর্স হচ্ছে কি মাছ, দুধ, আর কি মাংস, ডিম, চিকেন বা চিংড়ি, এগুলো থেকে আমরা কিন্তু ভিটামিন বি12 পাই। আর কোথা থেকে পাই? মাইক্রোবস থেকে পাই হচ্ছে সিউডোমোনাস, সিউডোমোনাস থেকে পাই। রাইবোফ্লোবিন কোথা থেকে? মাইক্রোব্যাকটেরিয়াম, এটা থেকে আমরা কিন্তু ভিটামিন পাচ্ছি। এই মাইক্রোবস গুলো থেকে আমরা ভিটামিনও পাচ্ছি। তাহলে মাইক্রোব থেকে আমরা কি কি পাচ্ছি না? অণুজীব থেকে আমরা ভিটামিন পাচ্ছি, ভ্যাকসিন পাচ্ছি, স্টেরয়েড হরমোন পাচ্ছি, আমাদের খাদ্য উৎপাদনে সাহায্য করছে, আমাদের ইন্ডাস্ট্রিতে হেল্প করছে, আমাদের ওষুধ উৎপাদনে সাহায্য করছে। তাহলে কি মাইক্রোবস আমাদের কি একটা গুরুত্বপূর্ণ, আমাদের লাইফের সাথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, লাইফে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মাইক্রোবসের। আচ্ছা, এরপর আমরা পড়বো ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড উৎপাদন, ব্যাকটেরিয়া বা ছত্রাক, এগুলো থেকে আমরা কি করে ল্যাকটিক অ্যাসিড পাই? ল্যাকটিক অ্যাসিড প্রথমত আমরা কোথা থেকে পাই? ল্যাক্টোব্যাসিলাস, প্রথমেই আমরা পড়েছিলাম দুধ থেকে দই, তো সেটা কি ল্যাক্টোব্যাসিলাস, সেটা ল্যাকটিক অ্যাসিড। ল্যাক্টোব্যাসিলাস থেকে আমরা ল্যাকটিক অ্যাসিড পাই। আর কোথা থেকে পাই ল্যাকটিক অ্যাসিড? আমরা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে পাই, আর পাই স্টেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া থেকে পাই। স্টেপ্টোকক্কাস থেকে পাই। তাহলে কি এ দুটো হচ্ছে ব্যাকটেরিয়া, এ দুটো হচ্ছে ব্যাকটেরিয়া। আর কি থেকে পাই ল্যাকটিক অ্যাসিড? আর আমরা কোথা থেকে পাই? শুধু ব্যাকটেরিয়া থেকে পাই এমনটা নয়, আমরা কি রাইজোপাস, রাইজোপাস বলে একটা ছত্রাক আছে, সেখান থেকেও কিন্তু আমরা, সেখান থেকেও আমরা হচ্ছে কি পাই? ল্যাকটিক অ্যাসিড পাই। তাহলে ল্যাকটিক অ্যাসিডের সোর্স কি? আমাদের ল্যাকটিক অ্যাসিড হচ্ছে কোন কোন মাইক্রোবস থেকে আমরা ল্যাকটিক অ্যাসিড পাবো? ল্যাক্টোব্যাসিলাস থেকে পাবো, স্টেপ্টোকক্কাস থেকে পাবো, আর কি পাবো? রাইজোপাস নামক একটা ছত্রাক থেকে পাবো। তাহলে কোনো হাউসহোল্ড প্রোডাকশনে যদি আমরা, খাদ্য উৎপাদনে যদি আমাদের ল্যাকটিক অ্যাসিডের প্রয়োজন হয়, তাহলে আমরা কোন কোন জিনিসটা অ্যাপ্লাই করতে পারি? ল্যাক্টোব্যাসিলাস কি পারি, স্টেপ্টোকক্কাস, আর কি পারি? রাইজোপাস। তো আমাদের কাছে যদি যে কোনো একটা মিসিং থাকে, তো আমরা বাকিগুলো দিয়ে সেটা কাজ চালিয়ে নিতে পারবো। তো এই গেল হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো ল্যাকটিক অ্যাসিডের পর আমরা দেখবো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড সবার প্রথম কে? এই যে বিজ্ঞানী, কি বিজ্ঞানীর নাম কি? কার্ল উইলহেম শিলহি। কি নাম? কার্ল, স্পেলিংটা একটু দেখে নিতে হবে। সরি, স্পেলিংটা একটু ভুল হচ্ছে, স্পেলিংটা একটু দেখতে হবে, দেখে আমি করে দিচ্ছি। কার্ল উইলহেম শিলি। কত? 1789 মেবি, 1789। Yes, 1789।
তো কি এই যে ইনি বিজ্ঞানী, ইনি প্রথম, আমরা সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে আমরা জানি, সাইট্রিক অ্যাসিড থাকে কোথায়, লেবুতে। তো ইনি প্রথম কি করেন, লেবু থেকে সাইট্রিক অ্যাসিড নিষ্কাশন করেন, লেবু থেকে ইনি প্রথম সাইট্রিক অ্যাসিডকে লেবু থেকে বার করেন। কি করে বার করেন লেবু থেকে সাইট্রিক অ্যাসিড? আচ্ছা, বা ইনি সাইট্রিক অ্যাসিড কি করে আমরা পাবো, কোথা থেকে পাবো সাইট্রিক অ্যাসিড? আমরা পাবো প্রথমে আমরা কি করব, একটা শর্করা জাতীয় খাবার, ধরো গম বা ভুট্টা, সেই একটা কার্বোহাইড্রেট যুক্ত খাবার বা শর্করা জাতীয় খাবার, তো সেই শর্করা জাতীয় খাবারটার মধ্যে আমরা কি দেবো, সেই শর্করা জাতীয় খাবারটার মধ্যে আমরা দিয়ে দেবো অ্যাসপারজিলাস নিগার নামক একটা ছত্রাক। সেখানে আমরা কি দিয়ে দেবো, অ্যাসপারজিলাস নিগার। অ্যাসপারজিলাস নিগার নামক এটা কি একটা ছত্রাক, অ্যাসপারজিলাস নিগার নামক একটা ছত্রাক আমি সেই খাবারটার মধ্যে দেবো। দেওয়ার পর আমি কি করবো, টেম্পারেচার কত ডিগ্রি, 27 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস 5 থেকে 15 দিন পর্যন্ত আমি রাখবো। 27 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে আমি কতদিন রাখবো, 5 to 15 ডেজ, 5 থেকে 15 দিন পর্যন্ত আমি সেটাকে বদ্ধ অবস্থায় রাখবো। আচ্ছা, তারপর আমি সেটার মধ্যে কি দিব, সেটার মধ্যে আমি চুন, আমাদের যে আমরা যে পানের সাথে যে আমরা চুন খাই, চুন, সেই চুন আমরা অ্যাড করব। তারপর কি করব, সেই চুন অ্যাড করলে কি হবে, সেটা ক্যালসিয়াম, সেই চুন অ্যাড করলে কি হবে, সেটা ক্যালসিয়াম ল্যাকটেটে পরিণত হবে। সেই চুন দিলে আমরা সেখান থেকে আমরা পাবো হচ্ছে ক্যালসিয়াম ল্যাকটেট। না বাংলাতে লিখি, তোমাদের অসুবিধা হতে পারে। সেই চুন দিয়ে আমরা সেখান থেকে কি পাবো, চুন দিলে আমরা পাবো সেখানে ক্যালসিয়াম ল্যাকটেট। তো সেই ক্যালসিয়াম ল্যাকটেটের মধ্যে আমরা আবার কি দিয়ে দেবো, ক্যালসিয়াম ল্যাকটেটের মধ্যে আমরা দিয়ে দেবো H2SO4 সালফিউরিক অ্যাসিড। সেই ক্যালসিয়াম ল্যাকটেটের মধ্যে আমরা দিয়ে দেবো সালফিউরিক অ্যাসিড, সরি, সেই ক্যালসিয়াম ল্যাকটেটের মধ্যে আমরা দিয়ে দেবো সালফিউরিক অ্যাসিড H2SO4। সেই সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে, সেই ক্যালসিয়াম ল্যাকটেট আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে যে বিক্রিয়া হবে তার ফলে আমরা সেখান থেকে কি পাবো, সেখান থেকে আমরা সাইট্রিক অ্যাসিড পাবো, এখান থেকে আমরা সাইট্রিক অ্যাসিড পাবো। এই হচ্ছে টোটাল সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কি করে আমরা পাবো সেটার হচ্ছে আমার টোটাল হচ্ছে প্রসেস, কোথা থেকে কি করলে আমি কিভাবে সাইট্রিক অ্যাসিড পাবো, তার মধ্যে কি কি অ্যাড করলে, কখন অ্যাড করলে, কতটা টাইম ধরে, কত দিন ধরে সেটা হচ্ছে আমি পাবো। তো সাইট্রিক অ্যাসিড আমাদের কি কাজে লাগে, কেন আমি সাইট্রিক অ্যাসিড তৈরি করতে যাব, সাইট্রিক অ্যাসিড আমাদের কি কি কাজে লাগে, সাইট্রিক অ্যাসিড আমাদের কি আচার তৈরিতে, জ্যাম, জেলি এগুলো তৈরিতে, প্রিজার্ভ করতে, সংরক্ষণ করতে, আর কি সেন্ট মানে সুগন্ধি, কালার, রং, এই সমস্ত তৈরিতে কিন্তু আমাদের সাইট্রিক অ্যাসিড প্রয়োজন। তো আমরা তার মানে আজকে আমরা কি কি পড়লাম, আজকে আমরা ফার্স্টে পড়লাম হচ্ছে মাইক্রোবস হাউস হোল্ড প্রোডাকশনে মাইক্রোবসের কি ভূমিকা, মাইক্রোবস কি কি কাজে লাগে আমাদের বাড়ির কাজকর্মে। তারপর আমরা দেখলাম সেই মাইক্রোবস গুলো ইন্ডাস্ট্রিতে কি কি কাজে লাগে, কোন ইন্ডাস্ট্রিতে কোন মাইক্রোবস লাগে, সেটা মধ্য শিল্প হতে পারে বা লেদার ইন্ডাস্ট্রি হতে পারে বা ওষুধ তৈরিতে হতে পারে, অ্যান্টিবায়োটিক উৎপাদনে হতে পারে। তারপর আমরা দেখলাম যে এই মাইক্রোবস থেকে আমি কি কি স্টেরয়েড পেতে পারি, কি কি স্টেরয়েড হরমোন পেতে পারি, কি কি ভ্যাকসিন পেতে পারি, কোন মাইক্রোবস থেকে কোন মাইক্রোবস থেকে আমি কি ভিটামিন পেতে পারি। আর সবশেষে আমরা দেখলাম কোন কোন মাইক্রোব আমাদের ল্যাকটিক অ্যাসিড তৈরিতে সাহায্য করছে আর কোন কোন মাইক্রোবস আমাদের সাইট্রিক অ্যাসিড তৈরিতে সাহায্য করছে। তাহলে ল্যাকটিক অ্যাসিডে কি ল্যাক্টোব্যাসিলাস আর সাইট্রিক অ্যাসিডে অ্যাসপারজিলাস, সাইট্রিক অ্যাসিডে হচ্ছে অ্যাসপারজিলাস নিগার আর ল্যাকটিক অ্যাসিডে ল্যাক্টোব্যাসিলাস। তো এই গেল আজকের ক্লাস। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।